এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস, এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। আওয়ামী লীগ তো প্রচুর মুক্তিযুদ্ধের চেতনা দিল্লি পলাইছে, এখন বিএনপি আসিছে মুক্তিযুদ্ধের চেতনা। আপনার পিলা চমকায় যাবে, আমি শিওর। যদি বুঝতে পারেন এই মুক্তিযুদ্ধের চেতনা কুটি রান্না হয়েছে, কে তৈরি করে দিছে আর কে নিয়ে আসিছে, আসেন সেটা বুঝে দেখি। বিএনপি এখন প্রায় 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশে বয়ানগুলা ঘুরে ফিরে আনতেই আছে। 71 সালের যুদ্ধের কি আসলে কোনো আদর্শ ছিল? আর 71-এর চেতনায় বা কি জিনিস? আজকের এপিসোডে এই নিয়ে আলাপ হবে। 71-এ যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয় সেটাকে আমি কোনো মুক্তিযুদ্ধ বলি না। কেন বলি না সেটা আগেও ব্যাখ্যা করছি, আজকেও ব্যাখ্যা করব আবার। কারণ যেই যুদ্ধ আমাদের মুক্তি দেয় নাই সেটা তো মুক্তি হইতে পারে না। এপিসোডে পুরোটা দেখলে আপনারা এটাকে মুক্তিযুদ্ধ বলা বাদ দেবেন। আর 71-এর চেতনা কি জিনিস সেটাও হারে হারে টের পাইবেন। 71-এর চেতনা বলতে আওয়ামী লীগ বারবার একটা কথা ব্যবহার করত, সেটা হইতেছে বঙ্গবন্ধুর স্বপ্ন। মানে ওই যে শরদির বডিগার্ডের স্বপ্ন। বডিগার্ডের কোনো স্বপ্ন ছিল না, ওই একটা আগাগোড়া মাথা মোটা একটা বাটপাড়া ছিল। হাসিনারে কি ফেসিস দেখছে, ও বডিগার্ড ওর বাপ তার চেয়ে বড় ফেসিস ছিল। হাসিনা যে কাজ 15 বছর ধরে করছে, বডিগার্ড মাত্র 3.5 বছরে তার চেয়ে ভয়ঙ্কর কাজ করছে। যে গবেট 18 বছর বয়সে ক্লাস 8-এ পড়তো আর নকল করে ম্যাট্রিক পাস করতো, এইরকম গবেটের স্বপ্ন একটা জাতির স্বপ্ন হয়ে ওটা তো দুঃস্বপ্ন, বিভীষিকা। এবং সেই জন্যই বাসন্তীদের জাল পড়তে হয়েছিল তার আমলে। এইবার আসি আওয়ামী বয়ানের বাইরে 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ বলতে কি বোঝানো হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল 1971 প্রশ্নে। 1971 সালের 14 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলাতে বাংলাদেশের প্রভিশনাল সরকার এই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে। কি বলা আছে এই ঘোষণাপত্রে? এই ঘোষণাপত্রে বলা আছে মুক্তিযুদ্ধের আদর্শ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। আমরা এটাকে অনেকেই একটু আদর কইরা কইতাম ইনসাফ। কি মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা, তাই না? যেহেতু এই দলিল তথাকথিত মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মূল এবং একদম আদি অকৃত্রিম দলিল, সেহেতু এটার ঐতিহাসিক মূল্য অপরিসীম, সবাই স্বীকার করে। এখন এই দলিলের পিছনের বাস্তবতা জানলে আপনাদের পিলা চমকায় যাবে। আমি এবং বাংলাদেশের বয়ানে বলা হয় মুজিবনগর সরকারের এই ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই যে তানিয়া আমির দেখেন না, তার বাপ। এখন আওয়ামী লেসপেন্সার ওর বাপ। পরে সেটা অধ্যাপক ইউসুফ আলী 17 এপ্রিল পাঠ করে। তো মুক্তিযুদ্ধের অন্য সব কাহিনীর মতো এটা একটা মিছা কাহিনী। আসলে মুক্তিযুদ্ধের নাম মুক্তিযুদ্ধ না রেখে মিছা যুদ্ধ কইলে বেশি মানানসই হইত। কারণ এর বয়ানের পরতে পরতে এত মিথ্যা কাহিনী ঢুকানো হয়েছে যেটারে মুক্তিযুদ্ধ বলার কোনো উপায় নাই। হ্যাঁ, এটা কইতে পারেন এটা আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাইছি, এটা তো পাইছি, এটা মুক্তি পাইছি, কি লাভ হয়েছে সেটা অন্য বিষয়। যাই হোক, একুশের মতো লিখে দিছে কে? লিখে দিছে ইন্ডিয়া, হ্যাঁ ভারত মাতা। আর অ্যাকুরেটলি বললে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড এটা লিখে দিছে। এখন আপনারা বলবেন দাদা সব জায়গায় খালি ইন্ডিয়াই দেখেন, তো ইন্ডিয়া যদি আসলে লেখা দেয় তাহলে আমি কি সেটা অস্বীকার করে বানায় বানায় মিথ্যা কথা বলবো আওয়ামী লীগের মতো? আজকে একদম তথ্য প্রমাণ সহ সবার চোখে আঙুল দিয়ে দেখাই দিব ইন্ডিয়ান আর্মি এটা লিখে দিছে। তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আর্মির বর্ডারের কমান্ডের নাম হইতেছে ইস্টার্ন কমান্ড। এই ইস্টার্ন কমান্ডের কমান্ডার ছিল অরোরা। স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের সামরিক অভিযানের সমস্ত দায়িত্ব ইস্টার্ন কমান্ড বহন করেছিল। আর এই অরোরার চিফ অফ স্টাফ ছিল জেনারেল JFR জ্যাকব। জেনারেল জ্যাকব একটা বই লিখছে, সারেন্ডার এট ঢাকা, আপনারা অনেকেই পড়েছেন। কে ছিল এই জেনারেল জ্যাকব? জেনারেল জ্যাকবের পুরো নাম JFR জ্যাকব, জ্যাক ফার্জ রাফায়েল জ্যাকব। যাতে বগদাদি ইহুদি যারা কলকাতাতে ইংরেজ আমলে এসে সেটেলড হয়। যেহেতু জ্যাকব ইহুদি, সেই সূত্রে ইসরায়েলি আইন অনুযায়ী সে ইসরায়েলের নাগরিকত্বের হকদার। ইসরায়েল জেনারেল জ্যাকবকে তাদের নিজেদের একজন বলে মনে করে। জ্যাকবের স্মরণে জেরুজালেমের অ্যামুনেশন হিল নামে একটা মেমোরিয়াল সাইটে তার স্মৃতিফলক স্থাপন করছে ইসরায়েল। তার এই বইয়ের 41 পৃষ্ঠায় উনি কিভাবে প্রবাসী সরকার গঠন করা হয় আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কিভাবে ড্রাফট করা হয় সে ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন। কেউ কিন্তু বলে নাই আপনাদেরকে, বলছে বলে নাই, হয় পড়ে নাই, নয়তো আপনাদেরকে বলে নাই, লুকায় গেছে। 71 সালে আওয়ামী লীগের সবাই ধাওয়া খাইয়া ব্যাংক লুট করে ইন্ডিয়া ভাইগায় গিয়া কলকাতার থিয়েটার রোডে একটা বাংলোতে আড্ডা গাড়ে।
জেনারেল জ্যাকব ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে সেই আড্ডাতে নিয়মিত যাইতেন এবং তাজউদ্দিন আর সৈয়দ নজরুল ইসলামের সাথে ঘুটু করতেন। জ্যাকবই প্রথম তাদের সাজেস্ট করে যে তাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট প্রোক্লেমেশন ঘোষণা করা উচিত, ফরাসি চার্লস ডি গলের মতো করে। তো এরা কয় আচ্ছা তা খুব ভালো, তো কেমনে করব? তো বলে লিখে ফেলেন। তো ওরে তাজউদ্দিন নিজে আইন পাশ করা উকিল হইলেও বলে এই প্রোক্লেমেশনের ডাপ না করে জ্যাকবকে বলে আপনি এটা লিখে দেন। হ্যাঁ, জ্যাকবকে বলে যে আপনি এটা লিখে দেন। মানে ভারতের আর্মি আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখে দিবে এবং দিছেও। তাজউদ্দিন আইন পাশ করে নিজে একটা ঘোষণাপত্র ড্রাফট করার যোগ্যতা ছিল না। এই হচ্ছে বাঙ্গু পলিটিশিয়ান। জেনারেল জ্যাকব তাদের কথা মতো স্বাধীনতা ঘোষণাপত্র ড্রাফট করে নিয়ে আসে ইস্টার্ন কমান্ড থেকে, যে দেখেন। এরপর তাজউদ্দিন সেই ঘোষণাপত্র কলকাতার এক উকিলকে দেখায়, নিজেও দেখে এটা বুঝতে পারেনি যে এটা ঠিক লিখেছে না বেঠিক লিখেছে। আর একজন কলকাতার দাদাকে দিয়ে দেখাতে হচ্ছে, যেটা একটু ঘষা মাজা করে তারপর সেটাকে 17 এপ্রিল ঘোষণা করা হয়। অথচ ব্যারিস্টার আমির দাবি করছে যে সে নাকি এটা নিজে লিখছে। কেমন মিছা কথা কয়। মুজিবনগরে ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুখ্যাত বিএসএফ এর অধীনে। সেই বিএসএফ আজকে ফেলানিকে মেয়েরা কাটাতারের সাথে ঝুলাই রাখে। মানে ইন্ডিয়ান আর্মির কাছে মুজিবনগর সরকার এতই লো প্রায়োরিটি ছিল যে তারা নিজেরা এই অনুষ্ঠানের দায়িত্ব না নিয়ে বিএসএফ কে দায়িত্ব দেয় কাজ করার। জেনারেল জ্যাকব নিজে ড্রাফট করা ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত ছিল না। আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখছে ভারতীয় আর্মির ইস্টার্ন কমান্ড আর কলকাতার এক উকিল। এটা নিয়ে এত প্রচুর গব্বে একেবারে গব্যবতী হয়ে যায়। আর বাংলাল্যান্ডে আইন পাশ করার নেতা নিজে একখানা ঘোষণাপত্র ড্রাফট করতে না পেরে ভারতীয় আর্মিকে বলে সেটা লিখে দিতে কি লজ্জা। আর এটা নিয়ে গব্য করে, এটা নিয়ে গব্য করে ফজা পাগলা, এটা নিয়ে গব্য করে মির্জা ফখরুল, এটা নিয়ে গপ্প করে বিএনপি। তাও ড্রাফট করেছে ভারতীয় ইসরায়েলি জেনারেল জ্যাকব। সেটা আবার কলকাতার উকিলকে দিয়ে ঘষা মাজা করাই নিছে। মানে নিজেরা কত বড় অপদার্থ। এই হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আর সেটা তথাকথিত আদর্শ। এটাই হইতেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই সমস্ত গাল ভরা বিশেষণের পিছনে আসল ইতিহাস। তো পরে ইন্ডিয়া মুজিবনগর সরকার কিরকম সাম্য, সামাজিক ন্যায় বিচার আর মানবিক মর্যাদার সম্পর্ক বজায় রাখিছে সেটা জানেন তো? এটা 7 দফা চুক্তি করেছিল, গোপন চুক্তি। ওই চুক্তিতে সাইন কইরা আবার অজ্ঞান হয়ে গেছিল সৈয়দ নজরুল ইসলাম। যুদ্ধের সময় মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে সাইন করেছিল। কি কি দফা ছিল সেই চুক্তিতে জানেন? শুনেন বলি। 1 নাম্বার, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে। তাই করেছিল না আওয়ামী লীগ? বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। 2 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরীক্ষণের জন্য 2 দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। 3 নাম্বার, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। 4 নাম্বার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে, যেটা ছিল রক্ষী বাহিনী। বুঝছাও? রক্ষী বাহিনী কই থেকে আসিছে বুঝছাও? 5 নাম্বার, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর প্রধান নন। যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। তাই হয়েছে না? অরোরার অধীনে ছিল না? তাই হয়েছে। 6 নাম্বার, 2 দেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিতে, তবে বাণিজ্যের হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা তা স্টার্লিং এ পরিশোধ করা হবে। 7 নাম্বার, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দিবে। হাসিনা কিন্তু সেটাই করে গেছে। যেই মুজিবনগর সরকার নিজে স্বাধীনতার ঘোষণাপত্র ড্রাফট না করে ভারতের আর্মি আর কলকাতার উকিলকে দিয়ে সেটা করায় আর এইরকম 7 দফা চুক্তি স্বাক্ষর করে, সেই ঘটনাকে কোন যুক্তিতে মুক্তিযুদ্ধ বলা হয়? বিশ্বের ইতিহাসে আর কোথায় এরকম উদ্ভট ঘটনা ঘটছে? আমেরিকাও তো ফ্রান্সের সামরিক সাহায্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ফ্রান্স আমেরিকার মধ্যে তো এরকম অসম দাসত্বপূর্ণ কোনো চুক্তি হয় নাই। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কেন হইল? বাঙ্গুল্যান্ডের মতো এরকম তথাকথিত মুক্তিযুদ্ধের নজির নাই। এই 7 দফা পড়ার পর আর কেউ 71-এর যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলবে না। এটা মুক্তি না, এটা দাসত্ব। এমনকি ইন্দিরা গান্ধীর ছবি পর্যন্ত নিজের অফিসের টেবিলে রাখতো। বাংলাদেশের সবাই ভারত একটা টেলিফোন কলে যে কোনো কাজ করতো। 1972 থেকে 75 সাল পর্যন্ত মানে ওদের নিজেদেরও আশা লাগতো না সশরীরে। টেলিফোনে দিল্লি কলকাতা থেকে হুকুম জারি করতো আর এইখানে হুকুম তামিল হইতো। ব্যানে ব্যানে করছি না। এখন কইবেন যে এই সমস্ত আমি কই থেকে জানি, কেমনে জানি? দেখেন একদম চোখে আঙুল দিয়া রেফারেন্স সহ দেখাই দিতেছি। বসন্ত চ্যাটার্জি নামে একজন ভারতীয় বাঙালি সাংবাদিক
1973 সালে বাংলাদেশ ভ্রমণে আসে এবং এখানকার বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে একটা বই লেখে। বইয়ের নাম হইতেছে ইনসাইড বাংলাদেশ টুডে, অ্যান আই উইটনেস অ্যাকাউন্ট, আজকা বাংলাদেশের উদ্ভন্তরে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ। এই বইয়ে 8 নম্বর চ্যাপ্টারের নামই হইতেছে অপারেশন টেলিফোন ডিপ্লোমেসি। উনি এখানে বিস্তারিত লিখছেন কিভাবে ভারতীয় কর্তা ব্যক্তিরা বাংলাদেশের সরকারকে খালি টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অর্ডার জারি করে, আর বাঙ্গুর উইকাতলারা মাথা নত করে সে সমস্ত হুকুম তামিল করে। এখান থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাই। লিখেছে ইংরেজিতে, আমি একটু বাংলা করে শোনাই আর কি। ইংরেজি যেহেতু লিখেছে তাইলে ঠিকই লিখেছে, তাই না? বাংলা করে শোনাই। কিন্তু ঢাকায় আমাদের হাই কমিশন মনে করে, আমাদের মানে ইন্ডিয়ান হাই কমিশন, বাংলাদেশের জনগণ বলে আসলে কোনো কিছুর অস্তিত্বই নাই। চিন্তা করেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ একটাই বিষয় সরকারের কয়েকজন শীর্ষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখা, সেটাও দূর থেকে দীর্ঘ দূরত্বে। ফলে এখানে আমাদের পুরা কূটনীতি যেন শুরু হয়, মানে ইন্ডিয়ার পুরা কূটনীতি যেন শুরু হয় এবং শেষ হয় টেলিফোনে। অর্থাৎ আমাদের যা করতে হয় তা হলো রিসিভারটা তুলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলে দেওয়া কি করতে হবে, এবং রিসিভার নামানোর আগেই প্রয়োজনীয় নির্দেশনা জারি হয়ে যাবে। তার মানে বুঝেছেন তো, ফোন করে ইন্ডিয়ান এম্বাসি থেকে বলে দেওয়া হয়তো কি করতে হবে, আর সেটা বাঙ্গুরা করতো, এই মুজিবের লোকেরা, আমলারা এই কাজটাই করতো। এই হইতেছে 7 দফা চুক্তির বাস্তবায়ন আর আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের আসল চেতনা আর আদর্শ। পুরাটাই ভাওতাবাদী। মুক্তিযুদ্ধের আদর্শ বলে কি আদৌ কিছু ছিল? যদি থাকে তাহলে কেন মুজিব, জিয়া, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আলী, কামরুজ্জামান, খালেদ মোশাররফ, তাহের, মঞ্জুর, হায়দার, নাজমুল হুদা, মতি, বদরুল হুদা, ফারুক, শেখ মুনি, সেরনিয়াবাদ সহ আরো অসংখ্য মুক্তিযোদ্ধা যারা পাকিস্তানের তথাকথিত বৈষম্য থেকে মুক্তির জন্য বিদ্রোহ করছিল, তারা সবাই তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে অপঘাতে মরছে, একজন আরেকজনকে মারছে। কেনই বা মুক্তি বাহিনীর সদস্যদের দিয়ে গঠিত মুজিবের রক্ষী বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করে 72 থেকে 75 সালে? কেনই বা মুক্তি বাহিনী তথা রক্ষী বাহিনী মুজিবের আমলে মানুষকে হত্যা করতো, তাদের মাথা কুঠার দিয়ে কাইটা সেটা দিয়ে ফুটবল খেলছিল প্রকাশ্যে? কেনই বা স্বাধীনতার পক্ষের শক্তি জাসদ নিজেদেরকে আসল মুক্তিযুদ্ধের ওনার হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে আওয়ামী লীগের সাথে খুনাখুনি শুরু করে? কয়েকটা ভারতীয় দালাল, মূর্খসদা অর্থনীতিবিদ, নুল ইসলাম, রেহমান সোবাহানের বানানো ভুয়া মিথ্যা গাঁজাখড়ি পাকিস্তানি অর্থনৈতিক শোষণের বয়ানের জন্য কত লাখ লাখ মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। ঠান্ডা মাথায় একবার চিন্তা করলে তাজ্জব হয়ে যেতে হবে। পুরো 1971-এর রক্তবন্যা, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম গণহত্যা, মুজিবের দুঃশাসন, আওয়ামী লীগের হরিলুট, 74-এর ভয়াবহ দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর গণহত্যা, 72 থেকে 75 সালের জাসদের ত্রাস, দেশের সব সামরিক অভ্যুত্থান আর খুন খারাপি করছে মুক্তিযোদ্ধা অফিসাররা। মুক্তিযোদ্ধারা নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়াকামড়ি করছে, হত্যা লীলা করছে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা বিশাল ভাওতাবাজি। আজকের এপিসোডের পর আপনারা কেউ মুক্তিযুদ্ধের আদর্শ, 1971-এর চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, এই সমস্ত ভুয়া শব্দ আর ব্যবহার করবেন না। আওয়ামী ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ, এই মুক্তিযুদ্ধের গাড্ডা থেকে বাংলাদেশকে যদি উদ্ধার না করা যায়, বাংলাদেশ আর সামনে আগাবে না। সেই জন্যই 24 হয়েছে।